আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। সচিবালয়ে আগুন, উচ্চ পর্যায়ের কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন। ৩১শে জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা। সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি। পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। পাকিস্তান বাংলাদেশ সরাসরি পণ্যবাহী জাহাজ চালুর সুফল মিলছে, ডিপি ওয়ার্ল্ড। শনিবারও খোলা থাকবে বিআরটিএ অফিস। চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকুরি। সচিবালয়ে অগ্নিকাণ্ড প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি মির্জা ফখরুলের। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে, রিজভি। ৬,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, নজরুল হামিদের বিরুদ্ধে দুদকের মামলা। চোরাচালানের সোনা বহনের অভিযোগে বাংলাদেশি বিমানের দুবাই ফেরত উড়োজাহাজ জব্দ। কাকরাইল মসজিদে সাদপন্থীদের সব ধরনের জামায়াত নিষিদ্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং ইতিহাসের সর্বনিম্নে ভারতীয় মুদ্রা রুপির দর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সচিবালয়ের আগুনের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একথা জানান। রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী ৩১শে জানুয়ারির মধ্যে বৈধতার কাগজপত্র সংগ্রহ করতে সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সময়ের পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, কর্মরত রয়েছেন। এমত অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত কর্মরত ভিনদেশি নাগরিকদের আগামী ৩১শে জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ করা হচ্ছে। এতে আরো বলা হয়েছে, এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টা পর পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভার পর ভবনের ৮ তলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে মোটামুটি নিয়ন্ত্রণে আসে আগুন। দুপুরের দিকে পুরোপুরি নিভে যায়। জানা গেছে, দুপুর ১১:১২টার দিকে আগুন পুরোপুরি নিভে গেলে কুকুরটির মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, কোনো সরকারি কর্মকর্তা শখের বসে অফিসে কুকুর পুষছেন। আবার কেউ কেউ বলছেন, কোনো কারণে হয়তো কুকুরটি ভবনে ঢুকে পড়েছিল, তবে এ বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নিশ্চিত করেছেন। স্বাধীনতার পর জলপথে সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ ছিল। এতদিন পাকিস্তানি পণ্য তৃতীয় দেশ হয়ে জাহাজে করে বাংলাদেশে আসত। গত ১১ নভেম্বর প্রথমবারের মতো পাকিস্তান থেকে পণ্য নিয়ে সরাসরি বাংলাদেশে এসেছে জাহাজ। দুবাই ভিত্তিক বহুজাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড বলছে, এরপর থেকে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের সময় ৫০% কমে গেছে। আর এখন পর্যন্ত এই রুটে ১,০০০-এরও বেশি কন্টেইনার বাংলাদেশে পৌঁছেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সরাসরি জাহাজ চলাচলের এই সুযোগ দক্ষিণ এশিয়ার বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগকে আরো শক্তিশালী করছে। দ্বিতীয়বারে দ্বিগুণ কন্টেইনার পরিবহনে বোঝা যায় আমদানিকারকরা এই রুট ব্যবহারে বেশ আগ্রহী।
গ্রাহক সেবার মান বাড়াতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিআরটিএর উপপরিচালক মোহাম্মদ মাসুম বিল্লাহ সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অথরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেল সমূহে নিরবিচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্য নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশে জারি করা হয়েছে বলে এতে জানানো হয়। চাচা চাচিকে পিতামাতা সাজিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণের অভিযোগে কামাল হোসেন নামে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কামাল হোসেন বর্তমানে নওগাঁ জেলার আত্রাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে আজ দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এই বিবৃতি দেন তিনি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ফখরুল বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মীভূত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের অগ্নিকাণ্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়। আমি সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবার সহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২২ ডিসেম্বর রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদের শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, আপনারা কোন পথে যেতে চান? আমরা শুনেছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা করা হচ্ছে, কিংস পার্টি যেটাকে বলা হয়। তো একই তো ফখরুদ্দিন মঈনুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করেছেন, এখনো তো আমরা সেটা শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে না। এটা হলে তো মানুষের যে এত আত্মদান সেটা তো করতো না। ৩৬,৩৭,লাখ টাকার অবৈধ সম্পদ ও ৯৮ ব্যাংক হিসেবে ৩,১৮১,৫৮,৮৩,৮৩,০০০ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থাটির উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩৬,৩৬,৯৯,৬৫৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। অন্যদিকে নিজ নামে ৯৮টি ব্যাংক হিসেবে মোট ৩,১৮১,৫৮,৮৩,৩13 টাকা জমা ও অধিকাংশ টাকায় উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ হিসেবে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। চোরাচালানের সোনা বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়। এরপরে বিকালে কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনা এটি প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা। ১ দশক আগে ঢাকায় চোরাচালানের সোনা বহন করায় ২টি উড়োজাহাজ জব্দ করার নজির রয়েছে। কাকরাইল মসজিদে ছাদপন্থী তাবলিগ জামায়াতের অনুসারীদের যে কোনো ধরনের জামায়াত নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে মাওলানা জুবায়ের অনুসারী বা শুরায়ে নেজামের কোনো তাবলিগের সাথে বড় কোনো জমায়েতও কাকরাইলের আশেপাশে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ছাদপন্থী তাবলিগ জামাতের কোনো অনুসারী কাকরাইল মসজিদে জমায়েত হতে পারবেন না।
আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে এ নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে। ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে ভারতীয় মুদ্রা রুপির দাম। আজ বৃহস্পতিবার ভারতীয় রুপির এই দরপতন হয়। এ নিয়ে টানা 7 লেনদেন অধিবেশনে রুপির দাম কমেছে। চলতি প্রান্তিকে ডলারের বিপরীতে রুপির পতন হয়েছে অনেকবার। বাণিজ্য ঘাটতির পাশাপাশি পুঁজি দেশের বাইরে প্রত্যাহার হওয়ার কারণে রুপির এই দরপতন চলছে। বৃহস্পতিবার প্রতি ডলারের দাম দাঁড়ায় 85.2425 রুপি। রুপির ইতিহাসে এটি সর্বনিম্ন দাম। চলতি বছরের অক্টোবরের শুরু থেকে রুপি 1.74% দাম হারিয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।